রাজনীতিবিদদের সঙ্গে আমার ইন্টারাকশনস অনেক দিনই সরকারি চাকরি হিসেবে, তাই জন্য একটা ওপিনিয়নও ফর্ম করেছে। আর আমাদের সকলটা আমরা যারা পাবলিক সার্ভেন্ট, আমরা জয়েন করি টু সার্ভ দ্য পাবলিক, কিন্তু অনেক সময় সরকারের অনেক পলিসি যেটা আমার মনে হয়েছে যে দ্যাট ইজ গোয়িং টু এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক, তাই এটা ভেন্টিলেশন করতে গেলে তো চুপচাপ বাড়িতে বসে থেকে করা যায় না। ওই কারণেই রাজনীতিতে জয়েন করা। তো আপনি যখন সরকারি কর্মচারী ছিলেন এবং আজকে যে সরকারি কর্মচারীরা যেটা করছে, আজকে ডিএর জন্য সাধারণ মানুষ আজকে একের পর এক চলে যাচ্ছেন। প্রথমে নবান্ন অভিযান করেছেন, আজকে কালীঘাটে অভিযান করছেন। তাদের বক্তব্য যে নবান্নর ঘুম ভাঙিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু কালীঘাটের এখনো ঘুম ভাঙেনি। এবং মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সময় নষ্ট করছেন, কালক্ষেপ করছেন, যাতে তিনি বলতে পারেন যে ভোট এসে গেছে, আমার পক্ষে আর দেওয়া সম্ভব না। আপনি কি মনে করেন যে মুখ্যমন্ত্রী যে বলছে যে 10,400 কোটি টাকার অনেক বেশি চাপ পড়ে যাবে, এটা কোনো মানে এটা লেম এক্সকিউজ নয়, বা লেম এক্সকিউজ এরকম কি মনে করছেন? দেখুন, আমার বক্তব্য হচ্ছে অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ডেপ্টে চলছে, অ্যান্ড দ্য ডেপ্ট ফিগারটা বোধ হয়, আমি এক্স্যাক্টলি শিওর না, বাট ইট ইজ ভেরি হাই। তো লজিক্যালি দ্যাট ক্যান বি আ রিজন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেরকম ডোল পলিটিক্স হচ্ছে তাতেও তো টাকা খরচা হচ্ছে। আর ডিয়ারনেস অ্যালাউন্স তো আমরা যখন সার্ভিসে ঢুকেছিলাম, ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাজ পার ইনফ্লেশন তো দিতে বাধ্য। এটা ফাইনালি যখন আমাদের সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টও বলেছেন যে ডিয়ারনেস অ্যালাউন্স উই উইল হ্যাভ টু গিভ, তা এর উপরে তো আর কোনো যুক্তি থাকতে পারে না। অ্যান্ড বেস্ট নোন বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার যে উনি এটা কেন ডিলে করছেন বা করছেন, আমার কাছে তো কোনো এক্সপ্লেনেশন নেই। আর যেটা সুপ্রিম কোর্টের অর্ডার, তাতে ইলেকশন ডিক্লেয়ার হলেও তো দেওয়া যেতে পারে, মানে যেটাকে আমরা বলি ডিউরিং ইলেকশন কোনো কন্টিনিউয়াস প্রজেক্ট হচ্ছে, ডিএ একটা কন্টিনিউয়াস প্রজেক্ট, এটা সুপ্রিম কোর্ট ইলেকশন ডিক্লেয়ার হবার আগে দিয়ে দিয়েছেন, তার জন্য একটা কমিটি ফরমেশন করিয়েছেন। তো এটা তো ইলেকশনের কারণে আটকে দেবার আমার কাছে কোনো, মানে আই ডোন্ট নো দিস ল অ্যাটলিস্ট। যে একদিকে আমাদের রাজ্য সরকার একের পর এক খেলা মেলাতে টাকা ঢেলে যাচ্ছেন, দুর্গাপুজোয় মানে না, খেলা মেলা দুর্গাপুজো যা ইচ্ছে করুন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেটা যার প্রাপ্য সেটা তো তাকে দিতে হবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য তার কাছে টাকা নেই, কেন্দ্র টাকা দিচ্ছে না, তাহলে টাকাগুলো যাচ্ছে না। না, ডিএর টাকা কেন্দ্র যতগুলো সরকারি কর্মচারী আছে সেই হিসেবে কেন্দ্র দিয়ে দেয়, দিস ইজ আ স্ট্যান্ডার্ড রুল। তো ডিএর টাকা নেই নয়, ডিএর টাকাটা ডাইভার্সিফিকেশন হয়েছে। কোথায় ডাইভার্সিফিকেশন হয়েছে, সেটা খেলায় হয়েছে কি মেলায় হয়েছে কি হসপিটালে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু ডিএর টাকা তো রাজ্য সরকার দিচ্ছে তা নয়, এটা তো কেন্দ্র সরকারের থেকে এই টাকা পান। পরপর গুলি এবং প্রকাশ্যে খুন, এবং সর্বশেষে কালকে যে হাওড়ায় ঘটনা ঘটলো, প্রকাশ্যে গুলি করা হলো, এবং সেখানে যখন একজন সাংবাদিক গেলেন, তাকে কেন এসেছেন খবর করতে বলে তাকে মারা হয়েছে, মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়া হলো। কি মনে হয় যে আইন শৃঙ্খলাটার তার যে অবনতি ঘটেছে কত দূর, মানে আর কত চলতে পারে এই জিনিস? সেটা আপনারা আরও ভালো বলতে পারবেন, বিকজ ইউ মিডিয়া পিপুল আর মাচ মোর ইনফর্মড অ্যাবাউট দ্য আইন শৃঙ্খলা সিচুয়েশন। আর আমাদের একটা জিনিস যেটা হচ্ছে, অবভিয়াসলি ইস ইজ ভেরি অ্যালার্মিং যে ওপেন রোডে সকালে একটা লোককে খুন করে দেয়া, সেখানে কোনো, আমার তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলের আইবি ইজ এ ফেলিওর, এনাদের কাছে কোনো ইনফরমেশনই নেই যে কোথায় কি হয়। কারণ আইবির তো একটা বড় ভূমিকা থাকে এই খবরগুলো, এই ইন্টারনেটগুলো ইনপুট নেওয়ার। তাহলে আপনার কি মনে হচ্ছে মঙ্গলবার যে সারা বাংলা জুড়ে, বাংলার কোর্টে, বিভিন্ন কোর্ট চত্বরে যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো, সেটাও ইন্টেলিজেন্স ফেলিওর? 100%, 100%। তবে বোমাতঙ্ক আরেকটা জিনিস হয় কি জানে তো, অনেক হোক্স কল আসে, তো সেখানে পুলিশের দায়িত্ব হচ্ছে যে টু টেক অল প্রোটেক্টিভ মেজার্স। অনেক সময় অনেক ইয়ারকি মেরেও হোক্স কল করে না, কিন্তু একটা জায়গায় হোক্স কল আসে মানা যায়, কিন্তু একাধিক কোর্টে একই দিনে এতগুলো হোক্স কল, আই ক্যানট এক্সপ্লেন দিস সিচুয়েশন, বাট হোক্স কল যে একদম হতে পারে না এখনকার এআই এর যুগে, একই দিনে এতগুলো ফোনে কল না করা, ইট ইজ নট ইম্পসিবল। হচ্ছে প্রকাশ্যে, এই ব্যাপারটা কি একটা সংগঠিত অপরাধ চক্রের ইঙ্গিত? মানে অভিযুক্তরা পলাতক রইল, তাদেরকে ট্র্যাক করা যাচ্ছে না,
সুতরাং ইন্টেলিজেন্স ব্যবস্থার পুরোপুরি ঘাটতি, একদম। নাকি ইচ্ছে করে ট্র্যাক করা হচ্ছে না? না, আমার মনে হয় ইন্টেলিজেন্স ফেলিওর। দেখুন, পুলিশ যারা কাজ করে সবার যে এরম ইচ্ছে যে আমরা করব না, আমার সেটা মনে হয় না। কারণ আমিও তো সরকারি কাজ করেছি। সবসময় যে আমরা চেষ্টা করি না ঠিক করার, তা নয়। অনেক সময় আর আমরা তো কোনো জিনিস একা করতে পারি না। দেয়ার আর লট অফ আদার ডিপার্টমেন্টস দ্যাট হেল্পস আস। তো সেখানে অন্য ডিপার্টমেন্টের যদি ফেলিওর থাকে, তার কিছুটা কাদা আমাদের গায়েও লাগে। আচ্ছা, এই যে আমরা সোমবার দিন দেখলাম যে হাইকোর্টে একটা মিটিং হয়েছে এবং সেখানে ইলেকশন কমিশনারের বক্তারাও ছিলেন এবং সেখানে জুডিশিয়াল অফিসাররা বলছেন আদৌ নির্ভয়ে কাজ করতে পারবো তো, কারণ মালদা মুর্শিদাবাদের মতো সেন্সিটিভ এরিয়াতে কাজ করতে গেলে রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। এখন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে যে তাদের জন্য আধা সামরিক বাহিনী থাকবে। তাদের জন্য আধা সামরিক বাহিনী থাকবে যারা বিচার বিভাগের শীর্ষে বসে আছে, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের জন্য কি হবে? তারা তো রীতিমতো আতঙ্কিত যে আদৌ তারা ভোটটা দিতে পারবে না, এটা তো ভোটের ঠিক ব্যাপার না। এটা হচ্ছে SIR এর, মানে আমাদের ইলেকটোরাল রোল কারেকশন করা। আর আমার যতদূর জ্ঞান বুদ্ধি, আমার মনে হয় ফার্স্ট স্টেট ইন অল ইন্ডিয়া যেখানে জুডিশিয়াল অফিসাররা ইনভলভড হচ্ছেন ফর ইলেকটোরাল রোলস। মানে আমি আমার চাকরির এতদিনে আমি কখনো দেখিনি। তো জুডিশিয়াল অফিসাররা ভয় পেতেই পারেন, স্বাভাবিক। কারণ ওনাদের চাকরির যে ধরন, ওনাদের সঙ্গে তো পাবলিক ইন্টারাকশনস কম হয়। ওনারা একটা সার্টেন ঘেরাটোপের মধ্যে বসে আইনের করেন। তো সেখানে আধা সামরিক বাহিনীর প্রোটেকশন ওনাদের ফিল হতেই পারে, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জন্য তার আধা সামরিক বাহিনীর প্রোটেকশন দেওয়া সম্ভব নয়। দ্যাট ইজ অলসো ইম্পসিবল। এ ধরনের জিনিস কেউ যদি চায় বা মনে করে, দেখুন, আইন শৃঙ্খলা কিন্তু নির্ভর করে সব কিছুই আমাদের উপর। ইফ উই ফলো দ্য ল, দেন এই কাউকে জোর করে আমাকে ল ফলো করাতে হবে না। কিন্তু আমাদের যদি হ্যাবিট হয়ে যায় যে আমরা ল ফলো করবো না, আমরা এটা মানবো না, তাহলে আধা সামরিক বাহিনী কেন? সামরিক বাহিনী এসেও কিছু করতে পারবে না। ভোট ঘোষণার আগেই 480 কোম্পানি মানে বাহিনী আসার কথা, নির্বাচন কমিশন কিন্তু এরকমই একটা নির্দেশ দিয়েছে। কিন্তু এই বাহিনী এসে কি এমন কোনো সুরক্ষা বলয় তৈরি করতে পারবে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে? দেখুন, ফ্ল্যাগ মার্চ বা যে মার্চিং গুলো হয়, সেগুলো একটা শো অফ ফোর্স, যাতে মানুষের মধ্যে একটা, আম জনতার মধ্যে একটা ভীতি থাকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না ভাঙা। তো নির্বাচনের আগে এটা করে তো ভালোই হচ্ছে যে মানুষের মধ্যে একটা ডিসিপ্লিন জিনিস, বাট আমি এতটা এর বেশি করলে বাবা আমার কিছু প্রবলেম হতে পারে, যেটা সাধারণ মানুষরা বলে না, আমরা পুলিশ দেখলে ভয় পায়। কিন্তু পুলিশ তো আর মানে জন্তু নয় যে কামড়ে দেবে। কিন্তু পুলিশ, CRPF এদের দেখলে মানুষের মনে একটা ভীতি এই কারণেই জাগে যে না ভাই, আমরা কোনো বেআইনি কোনো কাজ করব না, আমরা বোম মারবো না, এই করবো না। কিন্তু তা বলে কি সবাই এই ফিলিংসে বা এই ধরনের মতবাদে বিশ্বাস করে? তা নয়। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যারা একটু ডিভিয়েট করে যায় স্ট্রিমলাইন অফ দ্য লাইফ থেকে, তারা কিন্তু পুলিশ বা আধা সামরিক বাহিনীকে দেখে কিছুটা ডিসিপ্লিনড হয়। কিন্তু বাংলার পুলিশ তারা এই যে যারা, আমি আধা সামরিক বাহিনীর কথা বললেন, আই এম নট টকিং অফ বেঙ্গল পুলিশ। আমি অন্য প্রশ্ন করছি যে বাংলার পুলিশ তারা এই যে সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী যে ভোটের আগে আসবে, তাদেরকে তো সঠিকভাবে ব্যবহার করতেই পারে না, বা তাদেরকে ব্যবহৃত হতে দেয় না। করতে পারে না, না দেয় না? সেটাই হচ্ছে প্রশ্ন, করতে পারে না নাকি করতে দেয় না, কোনটা? পুলিশের এই ব্যাপারটা আমি তো ঠিক ক্লিয়ার বলতে পারি না, কিন্তু পুলিশের তো ডিউটি হচ্ছে আধা সামরিক বাহিনীকে সব রকম হেল্প করা, যা যা ওরা করতে চায়। কিন্তু পুলিশ কি এখানকার ডিউটি করছে? ওয়েস্ট বেঙ্গলে ল অ্যান্ড অর্ডার তাহলে এত খারাপ উই ক্যানট জেনারেলাইজ। সব পুলিশ করছে না তা নয়, হয়তো কিছু পুলিশ করছে না, কিন্তু সব পুলিশ করছে না তা নয়। তাহলে ল অ্যান্ড অর্ডার এত খারাপ অবস্থা কেন? ল অ্যান্ড অর্ডার খারাপ হবার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের কিছু লোকের মধ্যে একটা ঢুকেই গেছে, পার্টিকুলারলি যে আমরা আন্দোলন করব, আমরা অশান্তি করব, আমরা আমাদের রাইটসের জন্যে সামথিং, বাস ভাঙবো কি গাড়ি ভাঙবো, তাহলে হয়তো আমাদের এটা পেয়ে যাব। দেখুন, পুলিশ কত প্রোটেকশন দেবে? নাম্বার অফ পুলিশ ফোর্স পার সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি লেস। তো পুলিশ প্রোটেকশনটা কতটা দেবে? আমরা আমাদের একসময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, আপনারা জানেন কিনা জানি না, বিরাট লাইন পড়তো শুধু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নামটা এনরোল করার জন্য, এবং সেখানে যে
ক্যান্ডিডেটরা আসতো, তারা তাদের নিজেদের পয়সায় তাদের সার্টিফিকেটস গুলো জেরক্স করে জমাও দিত। এই সরকার আসার পরে অল অন আ সাডেন একটা স্ট্রোক অফ অ্যান অর্ডার প্রত্যেকটা কার্ডকে শ্রেড করিয়ে কিলো দরে বিক্রি করিয়েছিল, এবং সে টাকাটা যেটা পাওয়া গেছিল ট্রেজারিতে জমা করেছিল, এবং কার্ডগুলো যেখানে থাকতো দ্যাট সো কল্ড ক্যাবিনেট, সেগুলোকেও কিলো দরে বিক্রি করিয়েছিলেন উইথ এ গভর্নমেন্ট অর্ডার, এবং টাকাগুলো ট্রেজারিতে জমা পড়েছে। তারপর শুরু হলো এমপ্লয়মেন্ট ব্যাংক। সেখানে আই থিঙ্ক দিস স্ট্যাটিস্টিক্স আর অল উইথ ইউ। সেখানে 40 লক্ষ ছেলে মেয়ে নামও লিখিয়েছিল, অনলাইন রেজিস্ট্রেশন করেছিল। সেখানে যুবশ্রী বলে একটা স্কিম চালু হয়েছিল, এখন স্কিমটা বন্ধ হয়নি। আবার এখন দেখছি যুব সাথী বলে একটা স্কিম শুরু হয়েছে। তো যুব সাথী হিসেব করলে দেখা যাচ্ছে 50 টাকা করে প্রত্যেক দিন। যুবশ্রী তো তবু একটা জিনিস ভালো ছিল, যে 1,500 টাকাটা মান্থলি দেয়া হতো, ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে একটা ফলো আপ রাখা হতো, সেই টাকাটা তারা নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনে খরচা করছে কিনা। কিছু অ্যানেকশনস ছিল যেগুলো গভর্নমেন্ট অফিসারদের থেকে সার্টিফাই করে জমা পড়লে তারপরে সে নেক্সট অ্যালটমেন্টটা পেত। কিন্তু এটা তো আমি দেখছি কিছুই না, মানে 50 টাকা করে কেন দেয়া হচ্ছে, কি করতে দেয়া হচ্ছে, ডেভেলপমেন্টের জন্য দেয়া হচ্ছে কিনা, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমাদের অনেক, আমার জয়েন করার বিজেপিতে কারণ এটাই যে কোনো ডেভেলপমেন্ট বা প্ল্যানিং নির্ভর করে স্ট্যাটিস্টিক্স এর উপরে। আমি একটা জিনিস বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো বেকার আছে হয়তো এই যুবসাথী থেকে পাওয়া যাবে, তাও দ্যাট উইল নট বি দ্য কারেক্ট স্ট্যাটিস্টিক্স কিছু নেই, তাহলে প্ল্যানিং হবে কি করে? সো আমার এই হাম্বল ইনপুটটা যদি আমি বিজেপিকে দিতে পারি, আমি নিজেকে ধন্য মনে করবো। দ্যাটস অল।